আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। টুঙ্গিপাড়ায় যেতে চেয়েছিলাম, ইস্তফার সময়ই পাইনি। হাসিনা আজকে দ্বিতীয় সাক্ষাৎ, দ্বিতীয় পর্বটা বেরিয়েছে। দ্বিতীয় পর্বে উনি বলছেন যে প্রাণ বাঁচাতে আধ ঘন্টার মধ্যে প্রস্তুত হয়ে ঢাকায় প্রধানমন্ত্রীর সরকারি ভবন গণভবন ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে। সেজন্য পদত্যাগ করার সময় বা সুযোগ তিনি পাননি। তিনি দেশ ছাড়বেন সেটাও ঠিক হয়েছিল একেবারে শেষ মুহূর্তে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সময় লিখিত প্রশ্নের জবাবে যা বলেছেন, আমি টুঙ্গিপাড়ায় চলে যাওয়া বলে প্রস্তুতি নিচ্ছিলাম। প্রকৃতপক্ষে আমি জানতামই না দেশের বাইরে যাচ্ছে। তার কথায় আমাকে পদত্যাগ করার সময়ও দেওয়া হয়নি। সংবিধান অনুযায়ী স্বহস্তে লিখিত পদত্যাগপত্র সশরীরে মহামান্য রাষ্ট্রপতির সামনে উপস্থিত থেকে তার হাতে তুলে দেওয়াটাই নিয়ম, কিন্তু সেই সুযোগ আমি পাইনি। গণভবন আক্রমণ করতে এলে আমার হাতে সাফল্যে 30 থেকে 40 মিনিট সময় ছিল। ঢাকার একটি সংবাদপত্রের বিশিষ্ট এক সাংবাদিক সম্প্রতি সাক্ষাৎকারে দাবি করেছেন, 2024-এর 5ই আগস্ট আন্দোলনকারীরা গণভবন ঘিরে ফেললে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির উদ্দেশ্যে 3 পাতার পদত্যাগপত্র লিখেছিলেন। সেই চিঠি তিনি বাংলাদেশ টেলিভিশনের এক কর্মীকে দিয়ে টাইপ করাতে চেয়েছিলেন। ওই সাংবাদিকের দাবি, তড়িঘড়ি দেশ ছাড়তে হওয়ায় 3 পাতার সেই পদত্যাগপত্র তিনি নিজের ভ্যানিটি ব্যাগে পুরে নিয়ে চলে যান। শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল, সম্প্রতি একটি সংবাদপত্রের সম্পাদকের দাবি ঘিরে আপনার পদত্যাগের বিষয় বেশ সামনে এসছে, আপনি কি আদৌ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সাহেবের হাতে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, অথবা 3 পাতার একটি পদত্যাগপত্র লিখেছিলেন যা পরে আর স্বাক্ষর করে জমা দেননি? এই প্রশ্নের উত্তরে মুজিব কন্যা বলেছেন, আমাকে দেশ ছেড়ে চলে আসতে হবে এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমি দেশের মানুষের স্বার্থে, আর্থসামাজিক উন্নয়নের জন্য, তাদের উন্নত জীবন নিশ্চিত করার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছি। তাদের লাশ বানিয়ে ক্ষমতায় টিকে থাকার চিন্তা কোনোদিনই ছিল না। হাসিনার সংযোজন 5ই আগস্ট কোনো স্বাভাবিক দিন ছিল না। সেদিন বাংলাদেশকে একটি ভয়াবহ সংঘর্ষের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। গণভবনের দিকে উন্মত্ত জনতা অগ্রসর হচ্ছিল। রাষ্ট্রীয় নিরাপত্তা ভেঙে দেওয়ার চেষ্টা চলছিল। পুলিশ প্রশাসন, নিরাপত্তা কাঠামো সহ সব জায়গায় চাপ, বিভ্রান্তি এবং পরিকল্পিত অস্থিরতা তৈরি করা হয়েছিল। হাসিনার দাবি, বোন রেহানা এবং তার কাকে হত্যা করার জন্য আন্দোলনকারীরা গণভবন আক্রমণ করেছিল। তার কথায়, আমার নিরাপত্তা নিয়ে সকলে খুব উদ্বিগ্ন ছিল। আন্দোলনকারীরা রেহানা এবং আমাকে হত্যার উদ্দেশ্য নিয়ে গণভবন আক্রমণ করতে এসেছিল। তাদের অনেকেরই বক্তব্যেই এটি উঠে এসেছে যে লাশ ফেললে সরকার পড়ে যাবে। ভুয়ো আইডি কার্ড বানিয়ে গণভবনের লোক নিয়ে আসা হয়েছিল, এই কথা ব্র্যাকেটে আন্দোলনের সমন্বয়কারীরাই স্বীকার করেছেন। হাসিনা বুঝিয়েছেন, এই অল্প সময়ে 30-40 মিনিটে বসে পদত্যাগপত্র লেখার মতো সময় তার ছিল না। যেটা আমি বারবার বলেছি, ওই হইচইয়ের মধ্যে, ওই গন্ডগোলের মধ্যে তার পদত্যাগপত্র লেখার কোনো রকম অবস্থা ছিল না। হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল, জুলাই আন্দোলন মোকাবিলায় প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি আপনাকে নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করে দণ্ড দিয়েছে। সম্প্রতি আপনি রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ের হাইকমিশনের কাছে আইনজীবী চিঠি পাঠিয়ে তাদের রিপোর্টে দেওয়া প্রাণহানির তথ্যের সংশোধনের দাবি জানিয়েছেন। বাংলাদেশের রেজিম চেঞ্জের পরিকল্পনায় রাষ্ট্রপুঞ্জের এই শাখাটি যুক্ত বলে কি আপনি মনে করেন? প্রাক্তন প্রধানমন্ত্রীর জবাব, আন্তর্জাতিক অপরাধ আইন অনুযায়ী 1973 সালে 71 যুদ্ধাপরাধীদের জন্য আইসিটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। অবৈধ অন্তর্বর্তী সরকার বেআইনিভাবে ট্রাইব্যুনাল পুনর্গঠন করে আমার বিরুদ্ধে মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য মনোনীত বিচার কার্যক্রম পরিচালনা করেছে। আমাকে যে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে সেটি কোনো বিচার নয়, এটি যুদ্ধ অপরাধের বিচারের প্রতিশোধ মাত্র। তিনি আরো বলেন, 2024-এর জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল সেটি স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল না। কোটা পরিবর্তনের দাবির আড়ালে এটি ছিল একটি সরকার পরিবর্তনের
ষড়যন্ত্রমূলক আন্দোলন, যাতে দেশি বিদেশি স্বার্থান্বেষী গোষ্ঠী জড়িত ছিল। অবৈধ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ক্ষমতা দখল করা ব্র্যাকেটে মোহাম্মদ ইউনুস নিজেই এই আন্দোলনকে মেটিকুলাস ডিজাইন বলে উল্লেখ করেছেন। এই ষড়যন্ত্রকে সফল করার জন্য ষড়যন্ত্রকারীরাই হত্যাকাণ্ডের পথ বেছে নিয়েছিল। তার সংযোজন এই আন্দোলনের নেতৃত্বকারী ছাত্রীরা প্রকাশ্যে গণমাধ্যমে বলেছে, আন্দোলন সফল করার জন্য তারা পুলিশ হত্যা করেছে, মেট্রো রেলে আগুন দিয়েছে। আন্দোলন সফল না হলে সশস্ত্র বিপ্লবের পরিকল্পনার কথাও তারা স্বীকার করেছে। প্রাণদণ্ডপ্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোনো মৃত্যুই কাম্য নয়। প্রথমে হতাহতের ঘটনার পরে তাই আমি সঠিকভাবে তদন্ত করার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছিলাম, কিন্তু দেশবিরোধী গোষ্ঠী ক্ষমতা দখল করে সেই কার্যক্রম নিশ্চিত স্থগিত করে দিয়েছে। এমনকি নিহতদের লাশের ময়নাতদন্ত পর্যন্ত করতে দেয়নি। তার প্রশ্ন, কি ভয় ছিল তাদের? কেন আন্দোলনকারীরা দায় মুক্তি দেওয়া হয়েছে? রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার শাখা রিপোর্টে প্রসঙ্গ বলেন, তারা এই তদন্ত করেছে ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে। যারা চক্রান্ত করে অবৈধভাবে ক্ষমতা দখল করলো, তাদের আমন্ত্রণে পরিচালিত তদন্ত কিভাবে স্বাধীন এবং নিরপেক্ষ হতে পারে? এই প্রতিবেদনে জুলাই আগস্টে প্রায় 1400 মানুষ নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু এর সপক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি। খোদ অবৈধ অন্তর্বর্তী সরকারের প্রকাশিত গেজেট অনুযায়ী নিহতের সংখ্যা 834। এমনকি গেজেটেও নিহতের সংখ্যা বৃদ্ধির জন্য মিথ্যা নাম সংযোজন করা হয়েছে। হাসিনা বলেন, OICHR এর কমিশনার ভলকার টুর 2025-এর মার্চে বিবিসি দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে হুঁশিয়ারি দিয়েছিলেন, আন্দোলন দমনে কঠোর হলে শান্তিরক্ষী মিশন থেকে সরিয়ে দেওয়া হবে। এটি দৃশ্যতই একটি দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল, যা রাষ্ট্রপুঞ্জের মৌলিক নীতির পরিপন্থী। তার কথায় এটা পরিষ্কার, জুলাই আগস্টের ষড়যন্ত্রমূলক আন্দোলন চলার সময় এবং প্রতিবেদন তৈরির ক্ষেত্রে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। তার মানে এবার পরিষ্কার হলো, আমি যা যা বলেছিলাম সব এইখানে সত্যটা উনি তুলে ধরেছেন। সে পুলিশ হত্যা হোক, ভলকার টুরকে রিপোর্ট হোক, এদের ষড়যন্ত্র হোক, যা যা বলেছিলাম, এই ল্যাজমোড়াদের ষড়যন্ত্রের কথা, ইউনূসের ষড়যন্ত্রের কথা, তারপর শেখ হাসিনা পদত্যাগ করেননি সেই কথা, আমি যা যা বলেছিলাম তখন যারা যারা আমাকে ট্যাগ মেরেছিল, আজকে আপনাদের দেশে আমি যেটা এগুলো বলেছিলাম সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। কিছু কিছু মানুষ যারা আওয়ামী লীগ করেন, নেতা মন্ত্রী এবং আরো অনেক মানুষ, পরিচিত মানুষ, তারা আমার দেশের মানুষও আমায় বলতেন যে, আপনি কি বিশ্বাস করেন শেখ হাসিনা আবার ওখানে এই অবস্থায় গিয়ে বসতে পারবেন আগামী 20 বছরের মধ্যে? আমি বলতাম, হ্যাঁ পারবেন। আমার স্থির বিশ্বাস, কারণ মিথ্যে একটা এমন পরিকাঠামো যার ওপরে সত্যের প্রলেপ রাখতে পারে না। মিথ্যে এমন জিনিস যাকে আপনি চাপা দিতে পারবেন না, সে আগুন হয়ে বেরিয়ে আসবেই। ফলে যে ঘটনাগুলো আমি তখন বলেছিলাম আপনাদের কাগজে, মিডিয়া, এখন সেই সমস্ত কথাগুলোই আউড়ে চলছে যে শেখ হাসিনা পদত্যাগ করেননি, যেটা আমি শুরু থেকে বলছিলাম। এবং আমি শুরু থেকে এটাও বলে আসছি, আপনারাই সাক্ষী, তিনি প্রধানমন্ত্রী হয়েই দেশে ফিরবেন। আজকে পর্যন্ত আমি বলছি উনি প্রধানমন্ত্রী হয়েই দেশে ফিরবেন, এবং প্রধানমন্ত্রী হয়ে দেশে ফেরার পর আমার এই মিশন শেষ। অনেকে আমায় জিজ্ঞেস করেন যে বাংলাদেশের মানুষের প্রতি আপনার এত ভালোবাসা কেন? আমি বলেছি, বাংলাদেশের মানুষের আপামর মানুষ যারা আছে তারা কিন্তু সৎ, নির্ভীক এবং দেশপ্রেমিক। এই যে কিছু বদমাইশ আছে, তাদের জন্য দেশটা রসাতলে গেছে। একটা উন্নয়নশীল ক্ষুদ্র রাষ্ট্র যে মাথা উঁচু করে দাঁড়াচ্ছিল,
তাকে দাবিয়ে রাখার জন্য আমেরিকা সিআইএ এর মারফত বলকার তুর্কে দিয়ে মানবাধিকার কমিশন, ওই জন্য আমরা ওদেরকে পাত্তাও দিই না। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলকে পাত্তাও দেয় না ভারত, কারণ এরা হচ্ছে আমেরিকার দাস। এরাই সমস্ত জায়গার রেজিম চেঞ্জ করে। এদের চক্রান্তেই শেখ হাসিনাকে উৎখাত করে দেশটাকে রসাতলে পাঠানো হয়েছে। আর এর মধ্যে তাদেরকে দেওয়া হয়েছে বিলিয়নস অফ রুপিস, যেগুলো আমি আগেও বলেছি যে 29 বিলিয়ন অফিসিয়ালি ট্রাম্প বলেছেন, এবং তার বাইরে আরও আছে যেগুলোর কোনো হিসেব নেই। বিশেষ করে আমাদের এই যে সোরস, জর্জ সোরস যে টাকাটা দিয়েছে, কারণ আপনারা জানেন অ্যালেক্স এসেছিল, অ্যালেক্স সোরস এসে ইউনুসের সঙ্গে দেখা করেছিল। তখন আমি বলেছিলাম এই টাকা পয়সার হিসেব টিসেব হচ্ছে, এখন আরো কিছু টাকা ইউনুসের চাই, তাই সোরসের সঙ্গে যোগাযোগ করেছে এবং সোরস অ্যালেক্সকে পাঠিয়েছে এইখানে। দেখুন, প্রত্যেক কটা কথা আমার কিন্তু মিলে যাচ্ছে, এবং ভবিষ্যতেও দেখবেন যে উনি প্রধানমন্ত্রী হয়েই দেশে ফিরবেন, 2 মাসের মধ্যেই ফিরবেন, এবং চাবুক হাতে সবকে সাহায্য করবেন। আমার মিশন বলে কিছু নেই, মিশন আছে, মিশন একটাই, সেটা হচ্ছে শেখ হাসিনাকে তার জায়গায় পুনঃস্থাপন করা। আমি অত্যন্ত খুশি হয়েছি এবং আনন্দিত হয়েছি যে গতকাল আমি জানতে চেয়েছিলাম আমি চালিয়ে যাব কি যাব না। আপনারা অনেকেই 90% লোক আমায় লিখেছেন, না তরুণদা আপনি চালিয়ে যাবেন, আমরা আপনার সঙ্গে আছি। কিছু লোক যারা পটবাহিনী তারা আপনার বিরোধিতা করে, কিন্তু আমরা যারা আওয়ামী লীগ কর্মী আছি, সমর্থক আছি, আমরা আপনাকেই ভরসা করি। আপনার মারফত আমরা সঠিক খবরটা পাই। আপনাদের এই আমার প্রতি আস্থা, তার জন্য আমি আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি চেষ্টা করছি শেখ হাসিনার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য, চেষ্টা করছি, কারণ আমি যখন দেখা করেছিলাম তখন কিন্তু একটা সরকারি একটা নিষেধাজ্ঞা ছিল যে আমি কোনো রকম ইন্টারভিউ নিতে পারবো না। আমার টেলিফোন সমস্ত জমা করে নেওয়া হয়েছিল। ফলে সেই সময় তো আমার পক্ষে ইন্টারভিউ নেওয়ার কথাবার্তা হয়েছিল, কিন্তু আমার ওই যে একটা বিধিনিষেধ ছিল যে কোনো কিছু প্রকাশ করা যাবে না। যেগুলো প্রকাশ করা যাবে না, যে কথাগুলো হয়েছিল, আমার ইচ্ছা আমি তার সঙ্গে একটা টেলিফোনে একটা ইন্টারভিউ নেব। যদি উনি রাজি হন, সেই প্রস্তাব আমি আজকে ওনার কাছে পাঠিয়েছি, উনি যদি সেই প্রস্তাবে যদি রাজি হন, তাহলে আপনাদের সেই ইন্টারভিউ আমি শোনাবো। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং তৈরি থাকুন। দল বাঁধুন, তৈরি থাকুন, সবাইকে মিলে পথে নামতে হবে একসঙ্গে সমবেতভাবে। এখানে কোনো গরিব নেই, কোনো বড় লোক নেই। দেশ বাঁচানোর প্রক্রিয়ায় সবাইকে হাতে হাত ধরে এগিয়ে আসতে হবে, নইলে এই হারামজাদাদের দেশ থেকে তাড়ানো যাবে না। আর দেশ থেকে তাড়াবে কি, এরা নিজেরাই ভেঙে যাবে দেশ থেকে। আমরা শুধু অপেক্ষা করুন কটা। শফিউল্লাহ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় যিনি সেনাবাহিনী প্রধান ছিলেন, এই শফিউল্লাহ আর ওয়াকারের মধ্যে একটা জায়গায় আমি মিল দেখি, দুটাই কিন্তু কাপুরুষ, এদের বুকে কোনো সাহস নাই। আরেকটা জিনিস আমার ওয়াকারের সাথে সম্পর্কে যেটা বলার আছে সেটা হলো যে ওয়াকার কিন্তু ব্যক্তি হিসাবে সতর্ক, কাপুরুষ এবং জঙ্গি। ওবায়দুল কাদের সাহেবের বক্তৃতাটা গুরুত্বপূর্ণ ছিল। উনি কিন্তু বলেছেন যে যারা বেঈমান হতে পারে পোটেনশিয়াল, তাদের প্রতি আর কোনো মায়া মমতা যেন শেখ হাসিনা না দেখান। সমস্যা হয়ে গেছে যে মাদ্রাসার ছাত্রদের আমরা কিন্তু জঙ্গিবাদ থেকে ফিরিয়ে আনতে পারিনি, সেই জায়গাটা কাজ করার বিষয় ছিল। কিন্তু মাদ্রাসার ছাত্রদের আপনি যদি বিশ্ববিদ্যালয়ে না দেন বা দেন, এতে কি আসলে খুব কম বেশি কিছু হয় না। মূল জায়গা হলো যে মাদ্রাসাকে নিয়ে আমাদের অনেক বেশি আপনার একটা আমূল পরিবর্তনের চিন্তা করতে হবে। আওয়ামী লীগের 6 দফা দিবসের আলোচনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব যে বক্তৃতা দিয়েছেন, সেখানে তার একটা অংশ নিয়ে যথেষ্ট সমালোচনা হচ্ছে। আমি ভেবেছিলাম এটা নিয়ে কথা বলবো না। যারা এটার সমালোচনা করেছেন তাদের ইউটিউবে বা টক শোতে, এটা সবাই আসলে আমাদের
প্রিয় মানুষ, সবারই একটা আকাঙ্ক্ষা, বাংলাদেশে যেই জঙ্গি দখল চলছে এইটার সমাপ্তি আমরা সবাই চাই। আমরা সবাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির শেখ হাসিনার নেতৃত্বে আমরা পুনরায় রাষ্ট্র ক্ষমতায় প্রতিস্থাপন চাই, এটাই আমাদের চাওয়া। সেখানে আমি তো নিজেই ওবায়দুল কাদের সাহেবের অনেক সমালোচনা করেছি, কিন্তু এই বক্তৃতাটা আমি শুনলাম, যেহেতু আমি কথা বলতে এসছি, আসলে বক্তৃতাটা শোনার পরে আমার মনে হলো যে ওবায়দুল কাদের সাহেবের ডিফেন্সে আমার কিছু কথা বলা দরকার। ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে, মাননীয় নেত্রী, আপনি আশা করে যে সেনা প্রধান রাষ্ট্রপতি নিয়োগ করেছেন তারা কি দিল? আমি জানি না আমি মিস করেছি কিনা, কারণ হলো আমি শুধু তার এতটুকু কথা শুনেছি এই দুইজন ব্যক্তিকে নিয়ে। এখন অনেকে বলছেন যে এটা শেখ হাসিনাকে দোষারোপ করা হয়েছে, আবার কেউ কেউ এইভাবেও টানার চেষ্টা করছেন যে নেত্রীর সাথে বেয়াদবি হয়েছে, কেউ কেউ বলার চেষ্টা করছেন যে ওবায়দুল কাদের সাহেব নিজের দোষ দেখতে পাচ্ছেন না। কিন্তু প্রথম দুটো প্রধানমন্ত্রীর সাথে বেয়াদবি হওয়া বা তাকে দোষারোপ করা, সেটা আমার কাছে তো মনে হলো না। তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে ছিলেন, উনি কিন্তু ওবায়দুল কাদের সাহেবের পরে শেখ ফজলুল করিম সেলিম এবং তারপরে কিন্তু শেখ হাসিনা নিজে বক্তৃতা দিয়েছেন। আমি বুঝলাম না যে কেন ওবায়দুল কাদের সাহেবের বক্তৃতার এই অংশটা এতটা ফোকাসে এলো। এটা ছাড়াও যে জন্য আমি এই লেকচারটা দিতে বসেছি সেটা হলো যে ওবায়দুল কাদের সাহেব কিন্তু তার এই বক্তৃতাটা আমি মনে করি যে উনি তো অনেক বক্তৃতা দিয়ে অনেক ধরনের তর্ক বিতর্ক তৈরি করেছেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বক্তৃতা ছিল ওনার জীবনের। এবং সবচেয়ে যেটা আমার একটু খারাপ লেগেছে যে আমার মনে হলো যে উনি একটা ফেয়ারওয়েল স্পিচ দিচ্ছেন। উনি এর মধ্যে আওয়ামী লীগের যেসব নেতা মারা গেছেন তাদেরকে স্মরণ করলেন এবং একটা বিদায়ী টোন কিন্তু এখানে ছিল। তার উপর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা ওবায়দুল কাদের সাহেব বলেছেন সেটা হলো যে আওয়ামী লীগের এখন যে পুনর্গঠন হবে, শেখ হাসিনা যে আওয়ামী লীগটা তৈরি করবে সেইখানে যেন কোনোভাবেই কোনো বেইমান ঢুকতে না পারে। উনি ইংরেজিতে বলেছেন ওয়ান্স এ ট্রেইটর ইজ অলওয়েজ এ ট্রেইটর। এটা তো আসলে সত্য কথা। আওয়ামী লীগে তো আমরা দেখছি যে কোনো না কোনো ভাবে বেইমানরা ঢুকে যায়। আওয়ামী লীগে মোশতাক ঢুকেছে, তারপরে আওয়ামী লীগের সময় এটা তো আওয়ামী লীগে ঢুকে নাই। আমরা যদি ওয়াকার এবং চুপ্পুর কথা মনে করি, ওয়াকার আর চুপ্পুকেও কিন্তু একসাথে ব্র্যাকেট বন্দি করাটা আমরা সন্দেহ বশে করি, কিন্তু বাস্তবতাটা আসলে কি এক দুইজনের ক্ষেত্রে? ওয়াকার চাইলে জঙ্গি উত্থান দমন করতে পারত, জঙ্গি উত্থান বন্ধ করতে পারত, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। কিন্তু চুপ্পু কি সেটা পারত? পারার কি আসলে কোনো কারণ আছে? বাংলাদেশের রাষ্ট্রপতির যে পাইক পেয়াদা আছে সেগুলো নিয়ে কি চুপ্পু করতে পারতেন? আসলে উনি কিন্তু এটা থামাতে পারতেন না। পরবর্তীতে উনি প্রেসিডেন্ট আছেন, এটার পক্ষেও তো কিছু যুক্তি অনেকে বলেন যে সেটাগুলো তো সত্য, যে চুপ্পু সাহেব প্রেসিডেন্ট না থাকলে কিন্তু ইউনুস প্রেসিডেন্ট হয়ে যেত। অবশ্যই ইউনুস প্রেসিডেন্ট হয়ে গেলে আমি যে খুব অখুশি হতাম তা নয়, ইউনুসকে বাংলাদেশে আরো ভালোভাবে দেখানোর একটা আমরা সুযোগ পেতাম যদি ইউনুস প্রেসিডেন্ট হতো। সেটা এখনো অনেকে মনে করেন যে সম্ভাবনা আছে কি নাই সেটা পরে দেখা যাবে। কিন্তু ওয়াকার আর চুপ্পুর বিষয়টা কিন্তু এক না। চুপ্পু রাজনৈতিক নিয়োগ, এবং সেখানে চুপ্পু অনেক সাহসী ভূমিকা রাখতে পারতো, চুপ্পু অনেক কিছু বদল করে দিতে পারতো। সেটা তো আওয়ামী লীগের অনেক নেতাই করতে পারতেন। আওয়ামী লীগ যদি রাস্তায় থাকতো, আওয়ামী লীগের যে সাংগঠনিক শক্তি, আওয়ামী লীগকে যদি এই ওয়াকারের বাহিনী যদি চাতুর্যের সাথে রাস্তা থেকে উপস্থিতি প্রত্যাহারের চাতুর্য যদি ওয়াকার না করতো, তাহলে তো রাজপথ আওয়ামী লীগেরই দখলে থাকতো। তো তখন তো আসলে কেউ এগুলো ওই একটা এই বিভৎস জঙ্গি আক্রমণের মুখে অনেক কিছু আমরা কিন্তু চিন্তা করতে পারিনি। কিন্তু আমার মনে হয় যে চুপ্পু পরে প্রেসিডেন্ট রয়ে গেছে, এখনো আছে, আর এই ধরনের একটা সুবিধা পেলে যখন আর কিছুই করা যাচ্ছে না সেই সুযোগটা উপভোগ চুপ্পু যদি করে, বাংলাদেশের প্রেক্ষাপটে এটাকে আমি খুব একটা বড় অপরাধ হিসাবে দেখতে রাজি নই। কিন্তু আমি ওয়াকারকে কোনোভাবেই ছাড় দিতে রাজি নই। আবার এটাও ঠিক যে আমরা সবাই যেটা সমালোচনা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার, ওয়াকার কিভাবে আসলো, তার সম্পর্কে কেন খোঁজ খবর নেওয়া হলো না, দেখুন এটা তো ওয়াকারের একার পক্ষে না, আমাদের শেখ হাসিনার পলিসিটাও কিন্তু বুঝতে হবে। এই জায়গায় আমরা সবাই কিন্তু শেখ হাসিনার প্রতি, আমার মতে তো খোলামেলা কথা কেউ বলে না, আড়ালে আবডালে বলে,
আর ওবায়দুল কাদের সাহেব তো শেখ হাসিনার সামনে বলেছেন। আমি এখানে কোনো বেয়াদবি দেখি নাই, তবে যারা রাজনীতি করেন তারা এটা ভালো বুঝবেন যে এইভাবেও যদি বেয়াদবি হয়ে যায় তাহলে তো আসলে মুশকিল। আমরা তো সমালোচনা করতে চাই, এজন্য অবশ্য আমার রাজনীতি করার কোনো আকাঙ্ক্ষাও নাই। আমি চিন্তার জগতে থাকতে আমি অধিকতর পছন্দ করি। শেখ হাসিনা, বঙ্গবন্ধু, এই দুই মানুষের পলিসিগুলো কিন্তু আমাদের দেখতে হবে। শেখ হাসিনা তার পলিসিটাই ছিল কিন্তু বাংলাদেশকে ইনক্লুসিভ করা। উনি মাদ্রাসার ছাত্রদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ দিয়েছেন, কিংবা যে কেউ দিক, এটা অব্যাহত ছিল, উনি এটার পরিধি বাড়িয়েছেন। এটা তো একটা ভালো কাজ ছিল। মাদ্রাসার ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে পড়বে না এটা তো হতে পারে না। তাদের যদি যোগ্যতা থাকে তারা অবশ্যই বিশ্ববিদ্যালয়ে পড়বে। সমস্যা হয়ে গেছে যে মাদ্রাসার ছাত্রদের আমরা কিন্তু জঙ্গিবাদ থেকে ফিরিয়ে আনতে পারিনি। সেই জায়গাটা কাজ করার বিষয় ছিল। কিন্তু মাদ্রাসার ছাত্রদের আপনি যদি বিশ্ববিদ্যালয়ে না দেন বা দেন, এতে কি আসলে খুব কম বেশি কিছু হয়? হয় না। মূল জায়গা হলো যে মাদ্রাসাকে নিয়ে আমাদের অনেক বেশি আপনার একটা আমূল পরিবর্তনের চিন্তা করতে হবে। আরেকটা জিনিস আমার ওয়াকারের সাথে সম্পর্কে যেটা বলার আছে সেটা হলো যে ওয়াকার কিন্তু ব্যক্তি হিসাবে সতর্ক, কাপুরুষ এবং জঙ্গি। জঙ্গি আবার সে কিন্তু ডাইহার্ড জঙ্গি হতে পারে নাই। আসলে শেখ হাসিনার সান্নিধ্যে থাকলে তো ডাইহার্ড জঙ্গিও কিছুটা তো প্রভাব পড়ে। সেটুকুন যে পড়ে নাই এটা আমরা বলবো না। দেখুন, ভবিষ্যতে কিন্তু ওয়াকার যেসব আওয়ামী লীগের নেতাদের প্রাণ বাঁচিয়েছে তারা কিন্তু কোনো না কোনো সময় হয়তো নেত্রীর কাছে এই ওয়াকারের জীবন ভিক্ষা চাইতেও পারে। পাহা চাওয়াই স্বাভাবিক, কারণ জীবন তো রক্ষা পেয়েছে অনেকের। ওয়াকার সেটুক তো করেছে, কিন্তু সেটা করলেই কি ওয়াকার মাপ পাবে না। আসলে সেটা আসলে আমার এই আলোচনারও বিষয় না। কিন্তু ওয়াকার কিন্তু ডাইহার্ড জঙ্গিও হতে পারেনি, আবার দেশপ্রেমিক একজন মানে মুক্তিযুদ্ধের পক্ষে একজন দেশপ্রেমিক সেনাবাহিনী প্রধানও সে হতে পারেনি। ফলে সে সব দিকে কিছু 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 আছে। সে এখন বিএনপির সাথে আছে। আর এই ধরনের মানুষগুলাই কিন্তু খুবই এরা হলো যে আসলে যে কোনো বিপদের সময় এই মানুষগুলা হয়ে যায় বিপদ বলে, রাষ্ট্রের বিপদ যদি হয়, যেটা আমাদের 2024 হয়ে গেছে, এই মানুষগুলা হয়ে যায় সবচেয়ে ক্ষতিকর। ওয়াকার যেটা হয়েছে, যেটা আমি মনে করি যে শফিউল্লাহ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় যিনি সেনাবাহিনী প্রধান ছিলেন, এই শফিউল্লাহ আর ওয়াকারের মধ্যে একটা জায়গায় আমি মিল দেখি। দুটাই কিন্তু কাপুরুষ, এদের বুকে কোনো সাহস নাই। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, হয়তো জাফর ইমাম নামে এরশাদ সরকারের একজন মন্ত্রী ছিলেন। উনি খুব বিখ্যাত মুক্তিযোদ্ধা এবং উনি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। উনি খালেদ মোশাররফের সাথে কু করেছিলেন, পরবর্তীতে এরশাদ ওনাকে মন্ত্রী বানিয়েছিলেন। উনি একটা কথা বলেছিলেন যে বঙ্গবন্ধু সরকার যদি শফিউল্লাহকে সেনা প্রধান না করে জিয়াউর রহমানকে সেনা প্রধান করত, 15ই আগস্টে অর্থাৎ একই জায়গায় যদি জিয়াউর রহমান থাকতো, জাফর ইমাম সাহেবের মতে জিয়াউর রহমান একটা কড়া পদক্ষেপ অ্যাকশন নিতেও পারতেন জঙ্গিরা, ফারুক, রশিদ যারা বঙ্গবন্ধুকে খুন করেছে তাদের বিরুদ্ধে। এই কথাটাকে কিন্তু আপনারা একদম ফেলে দিয়েন না। হ্যাঁ, জিয়াউর রহমান পরবর্তীতে বিএনপি করেছে, রাষ্ট্র শাসন করেছে, রাষ্ট্রে পাকিস্তানি ধারা ফিরিয়ে এনেছে, জামাতকে রাজনীতি করতে দিয়েছে, এগুলো সব সত্য। কিন্তু মানুষ যদি তার কোনো পদে নিয়োজিত থাকে তখন কিন্তু সে দায়িত্ববোধের কারণে অনেক কিছু করে। সেই কাজটা জিয়াউর রহমান করতো কি করতো না, এখন এটা হয়ে গেছে যে আসলে হাইপোথেটিক্যাল, কারণ জিয়াউর রহমান তো সেখানে ছিল না। কিন্তু জাফর ইমামরা তো জিয়াউর রহমানকে চিনেছেন, ফলে এইটা ফেলে দেওয়ার মতো না। এটা কেন বলছি আমি? এইটা এই জন্য বলছি যে ওয়াকারের চেয়েও বড় কোনো জঙ্গিকেও যদি শেখ হাসিনা নিয়োগ দিতেন, তাহলেও কিন্তু সেই জঙ্গি মানে একেবারে মনে করেন যে জামাতের লোক, সেও কিন্তু কিংবা হেফাজতের লোক, সেও কিন্তু এই জঙ্গি উত্থান থামানোতে কাজ করত। এমন মানুষও কিন্তু আছে, দায়িত্বের কারণে হোক, উপস্থিত প্রেসারে হোক, কিংবা আপনার যার নিয়োগকর্তা যারা তাদের প্রতি দায়বোধ থেকে হোক, এই কাজ কিন্তু কিছু কিছু মানুষ করে, যেভাবে জাফর ইমাম ভেবেছিলেন যে জিয়াউর রহমান করত। কিন্তু আমাদের দুর্ভাগ্য হয়ে গেছে যে সেই রকম দায়িত্ব পালন করার মতো কোনো ধরনের এই লোকটার ছিল না ওয়াকারের। ফলে 2024 জঙ্গি উত্থানে যত ধরনের ক্রিমিনাল এর সাথে জড়িত, ওয়াকার যে 1 নাম্বার ক্রিমিনাল, এটা কিন্তু ইতিহাস বলুন, ভবিষ্যতে শেখ হাসিনা সরকার বলুন, এরা সবাই কিন্তু ওয়াকারকে কিন্তু আলটিমেটলি 1 নাম্বার ক্রিমিনাল হিসাবে চিহ্নিত করতে হবে। কারণ হলো যে একমাত্র ওয়াকারের পক্ষে সম্ভব ছিল জঙ্গি উত্থানটাকে ঠেকানো, সেটা কিন্তু সে করে নাই। সে না করে সে জঙ্গিদের সাথে গেল এবং সে তো আরো অনেক অপকর্ম করেছে, আমরা সেটা জানি। কিন্তু এখানে শেখ হাসিনার দায়টা আমরা যেভাবে দেখি, সেটা আমরা কিন্তু শেখ হাসিনার বাইরের অংশটা দেখছি, ভিতরের অংশটা দেখছি না। ভিতরের অংশটা হলো যে শেখ হাসিনা তার সরকারের আমলে যতটা সম্ভব
যতটা সম্ভব রাজনীতিকীকরণের দিকে উনি যান নাই, বিশেষ করে প্রশাসনের এবং এই এখন আর্মি প্রশাসন সবকিছুকে। আমরা যেটা আবার জঙ্গিরা যেটা প্রচার করেছে সেটা হলো যে শেখ হাসিনা সব দলীয়করণ করেছে, বরঞ্চ দলীয়করণটা অনেক বেশি ছিল কিন্তু বিএনপি সরকারের 2001 থেকে 6 সাল পর্যন্ত। আর এগুলো তো আসলে সরকারি চাকরি করার কারণে আমি যদি তুলনা করি কারা কিভাবে নিয়োগ দিত, এখান থেকেও কিন্তু এটা প্রমাণ করা যায়, এটা এমন কোনো কঠিন জিনিস না। যেটা হলো শেখ হাসিনার এই যে ভালো মানুষই, উনি যে পুরো বাংলাদেশটাকে হ্যাঁ একটা ছায়ার তলে আনতে চেয়েছিলেন, সেই মাদ্রাসা ছাত্রদের বলুন, বাংলাদেশের যারা ধর্মকর্ম করে তাদের বলুন, ওয়াজ মাহফিল করুন তাদের, এমনকি সরকারি চাকরিতে আপনি দেখবেন যে হাজার হাজার জামাতের ছেলে কিন্তু সরকারি চাকরিতে রেগুলার প্রমোশন পেয়েছে। এটা তো এমন নয় যে আমরা যেগুলা মনে করি যে সরকারের কোনো, বিশেষ করে অনেকে এগুলো দেখেন নাই, অনেকে টাকা খেয়ে জামাতের ছেলেদের চাকরি দিয়েছে। এইটা যেমন একদিক থেকে সত্যতা এখানে কিছু না কিছু আছে, কিন্তু শেখ হাসিনার যে উদারতা সেটার সত্যতা কিন্তু এখানে অনেক বেশি। শেখ হাসিনা তার 16-17 বছরের শাসনকালে উনি কিন্তু এই জিনিসগুলা বাদ দিতে চেয়েছিলেন, একটা আদর্শ ব্যুরোক্রেসি হোক। আদর্শ কখন হয় আমরা মনে করি যে যেখানে যদি রাজনীতি না থাকে, কিন্তু এখানে আবার জঙ্গিরা কিন্তু অন্যভাবে কিন্তু আপনার সুতা কেটেছে, আপনার ইঁদুরের গর্ত খুঁড়েছে। কারণ জঙ্গিরা কিন্তু একেবারে তারা কিন্তু সংঘবদ্ধভাবে প্ল্যান করে তাদের নেতাদের দ্বারা তারা কিন্তু বিসিএস করিয়েছে, দলে দলে কিন্তু আপনার সরকারি চাকরিতে ঢুকিয়েছে, সেনাবাহিনীতে ঢুকিয়েছে, বিমান বাহিনীতে ঢুকিয়েছে, নৌবাহিনীতে ঢুকিয়েছে। সেগুলা কিন্তু শেখ হাসিনা সরকার মোকাবেলা করতে পারেন নাই। কিন্তু আড়ালে শেখ হাসিনার যে উদারতাটা আছে, বঙ্গবন্ধুর মধ্যে আমরা যে উদারতাটা আমরা দেখি, সেই জিনিসটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করা ছাড়া কিন্তু করা নাই। এটাকে অনেক মহত্বের লক্ষণ, ওই জিনিসটা কিন্তু আমাদের মেনে নিতে হবে। তারপরে কিন্তু আমাদের ওই জায়গায় আসতে হবে যে বারবার আমরা এই চেষ্টাটা আমাদের দুই নেতা বঙ্গবন্ধু শেখ হাসিনার আমলে দুইজনই চেষ্টা করার ফলেও কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তিকে মূলধারায় অন্তর্ভুক্ত করা যায়নি। এখন আমাদের চূড়ান্ত অভিজ্ঞতা হয়ে গেছে, ভবিষ্যতে আমাদের যাতে এই অভিজ্ঞতাটা আমরা কাজে লাগাই। এই ক্ষেত্রে কিন্তু ওবায়দুল কাদের সাহেবের বক্তৃতাটা গুরুত্বপূর্ণ ছিল। উনি কিন্তু বলেছেন যে যারা বেঈমান হতে পারে পোটেনশিয়াল, তাদের প্রতি আর কোনো মায়া মমতা যেন শেখ হাসিনা না দেখান। আচ্ছা বলুন তো, এই কথাটা তো আমাদের সবার, যারা এই ওবায়দুল কাদের সাহেবের ওই কথাটার টেনে সমালোচনা করছেন, তাদের সবার মনের কথা এটা না? আমার তো মনে হয় সবার মনের কথা এটা যে শেখ হাসিনা আর কোনো, উনি এবার চূড়ান্ত ভাবে একটা ডিসিশন দিবেন যে আসলেই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী জঙ্গি শ্রেণীকে কোনোভাবেই বাংলাদেশের মূলধারায় অন্তর্ভুক্ত করা সম্ভব নয়, সেভাবেই শেখ হাসিনার ডিসিশন দিবেন। এটা ওবায়দুল কাদের সাহেব বলেছেন নেত্রীর সামনে, এটা তো আমি আপনি সবাই চাই। তাহলে এখানে কিন্তু আমি কিন্তু ওবায়দুল কাদের সাহেবকে ডিফেন্স করার যথেষ্ট ভিত্তি দেখি, এবং তার বক্তব্য নিয়ে যেভাবে সবাই সমালোচনা করছেন সেটা কিন্তু আমি খুব একটা পেলাম। শেখ হাসিনা যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চান। রাজনীতির ময়দানে এই খবরটি যতটা সত্যি তার চেয়েও বড় সত্যি হলো হাসিনাকে দ্রুত ঢাকায় ফেরানোর জন্য ভারতের তাড়া তার চেয়ে কোনো অংশে কম নয়। কিন্তু কেন বাংলাদেশের তারেক রহমান সরকার এবং ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ কি ভারতের জন্য এমন এক ফাঁদ তৈরি করছে যার কারণে দিল্লির সাউথ ব্লকে রাতের ঘুম হারাম হয়ে যাওয়ার জোগাড়? আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ তো আরো ভয়ঙ্কর দাবি করছেন। তারা বলছেন হাসিনার ফিরতে দেরি হলে আস্ত বাংলাদেশ 3 টুকরো হয়ে যেতে পারে। আজ আমরা উন্মোচন করব দক্ষিণ এশিয়ার ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ভূ রাজনৈতিক একটি ছক বাংলাদেশ নিয়ে। সেইটা শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকার ক্ষমতার কেন্দ্রে প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পরে তারেক রহমান যেভাবে ভারত থেকে দূরে সরে গিয়ে চীন পাকিস্তান অক্ষের ঘনিষ্ঠ হচ্ছে, তাতে দিল্লির দুশ্চিন্তার যথেষ্ট কারণ আছে। এই থিঙ্ক ট্যাঙ্কগুলোর দাবি, এই নতুন অক্ষ যেভাবে এগোচ্ছে তাতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা সম্পূর্ণ ঝুঁকির মুখে। খবর আসছে ভারতের অতি সংবেদনশীল সীমান্তের একদম কাছে থাকা লালমনিরহাট বিমানবন্দর আধুনিকীকরণের কাজ
তুলে দেয়া হচ্ছে চীনের হাতে। শুধু তাই নয়, কৌশলগত তিস্তা বাঁধ প্রকল্পে চীন যুক্ত হলে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলির নিরাপত্তায় বিপদ ঘনিয়ে আসতে দেরি হবে না। মংলা বন্দর সহ ভারতের হাতে একদা তুলে দেয়া এসইজেড প্রকল্প বাতিল করে বাংলাদেশ ভারত থেকে যে ক্রমশই দূরে সরে যাচ্ছে, এই বার্তা ইতিমধ্যে দিয়ে দিয়েছে, আর সেটা নিয়ে সন্দেহের অবকাশ নেই। এর ওপর আগুনে ঘি ঢালছে সামরিক সমীকরণ। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য পাকিস্তান থেকে অত্যাধুনিক জেএফ-17 থান্ডার যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। পাকিস্তান ও বাংলাদেশের সেনানায়ক ও রাষ্ট্রনায়কদের ঘন ঘন সফর শুরু হয়েছে। এখনো চলছে তারেক রহমানের উপদেষ্টাদের একটা তাদের সচিবালয়ের 14 জনের একটা বড়সড় দলের চীন সফর। এসবের সঙ্গে তুরস্কের সঙ্গে অস্ত্র নির্মাণ কারখানা স্থাপনের চুক্তিও করেছে বাংলাদেশ। সব মিলিয়ে ভারতের চিরশত্রু চীন এবং পাকিস্তান এবং তাদের সঙ্গে আন্তর্জাতিক অন্যান্য শক্তি যখন বাংলাদেশের মাটিতে এভাবে ঘাঁটি গাড়তে শুরু করেছে, তখন দিল্লির পক্ষে হাত গুটিয়ে বসে থাকা অসম্ভব। এই পুরো সমীকরণে ভারতের সবচেয়ে বড় দুর্বলতা কোথায়? উত্তর হলো শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। মাত্র 20 কিলোমিটারের এই সরু পথটি দিয়ে ভারত তার উত্তর পূর্বের 7টি রাজ্যে পৌঁছয়। বাংলাদেশ যদি চীন ও পাকিস্তানের একটি যৌথ সামরিক প্রক্সিতে পরিণত হয়, যে পথে তারা এগিয়ে চলেছে, তবে যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে এই করিডোরটি কেটে দেয়া বেজিংয়ের জন্যে সামান্য সময়ের ব্যাপার মাত্র। উত্তর পূর্ব ভারত যদি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তবে ভারতের সার্বভৌমত্ব ধূলিসাৎ হবে। আর এই মারাত্মক ভূ রাজনৈতিক আতঙ্কই ভারতকে বাধ্য করছে এক চরম ও আগ্রাসী পরিকল্পনার দিকে ঝুঁকতে। এই পরিকল্পনার রূপরেখাটি কেমন হতে পারে, এই নিয়ে এখনকার আলোচনা। দিল্লির কট্টরপন্থী সামরিক কৌশলবিদদের মতে এই মুহূর্তে ভারতকে এই সর্বগ্রাসী চিন্তা থেকে মুক্ত করতে পারেন কেবল একজনই, বাংলাদেশের, তিনি শেখ হাসিনা। দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকাকালীন হাসিনা ভারতের নিরাপত্তা ও উদ্বেগকে যেভাবে সামলেছেন তা অন্য কেউ করেনি। তার সময়ে চীন ও পাকিস্তান কখনোই ভারতের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলার সুযোগ পায়নি। তাই ভারতের জন্য হাসিনার ক্ষমতায় ফেরাটা শুধু বন্ধুত্বের খাতিরে নয়, বরং ভারতের নিজস্ব অখণ্ডতা রক্ষার তাগিদে অত্যন্ত জরুরি। হাসিনা ফিরলে ঢাকা থেকে চীন পাকিস্তানের এই ছায়া দ্রুত সরে যাবে, এমনটাই বিশ্বাস দিল্লির। কিন্তু যদি শেখ হাসিনার ফিরতে অনেক দেরি হয়ে যায়, কিংবা বাংলাদেশের বর্তমান শাসকরা যদি চীন পাকিস্তানের সামরিক এজেন্ডা থেকে পিছু না হটে, তবে আন্তর্জাতিক কট্টর বাস্তববাদী বিশ্লেষকদের পূর্বাভাস অত্যন্ত ভয়ঙ্কর। তারা বলছেন ভারত তখন তার অস্তিত্ব রক্ষার্থে, সার্বভৌমত্ব রক্ষার জন্য সামরিক ও কূটনৈতিক শক্তি প্রয়োগ করে বাংলাদেশকে 3 টুকরো করার পথে হাঁটবে। প্রথম টুকরো, ভারতের শিলিগুড়ি করিডোরকে সুরক্ষিত ও চওড়া করতে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় রংপুর ডিভিশনকে সামরিকভাবে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বা বাফার জোন করা যেতে পারে। দ্বিতীয় টুকরো, ভারতের ত্রিপুরা ও মিজোরামের নিরাপত্তার স্বার্থে ফেনী নদী বরাবর নিচে নেমে এসে কৌশলগত চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে বিচ্ছিন্ন করার ছক কার্যকর হতে পারে। এবং তৃতীয় টুকরো, অবশিষ্ট মূল বাংলাদেশ। অর্থাৎ পরিস্থিতি যদি চরম সীমায় পৌঁছয়, তবে শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরবেন,
ততদিনে হয়তো অখণ্ড বাংলাদেশ আর থাকবে না। তিনি পা রাখবেন বিভক্ত বাংলাদেশের কেবল একটি টুকরোতে। শুনতে এটি একটি চরম রাজনৈতিক ফ্যান্টাসি বা কাল্পনিক থ্রিলার মনে হতে পারে, কারণ বর্তমান আন্তর্জাতিক আইনে একটি সার্বভৌম রাষ্ট্রের মানচিত্র এভাবে বদলে দেয়া প্রায় অসম্ভব এবং এর পরিণতি হবে এক রক্তক্ষয়ী যুদ্ধ। কিন্তু দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে পর্দার আড়ালে যে খেলা চলছে তা কোনো সাধারণ সমীকরণ নয়। বাংলাদেশ কি পারবে তার সার্বভৌমত্ব বজায় রেখে ভারসাম্যপূর্ণ যে কূটনীতি যেটা শেখ হাসিনা তার সময় চালিয়েছেন সেটা চালাতে, নাকি পরাশক্তিদের এই দাবার ছকে বলি হবে দেশের মানচিত্র? অবশ্য যুদ্ধের বিকল্প একটি পথও খোলা রাখতে পারে ভারত, সেটা হলো ডলারের বিনিময়ে বাংলাদেশের কাছ থেকে রংপুর কিনে নেওয়া। কিন্তু অর্থের বিনিময়ে কি আস্ত একটি দেশের মানচিত্র বদলে দেওয়া সম্ভব? কিংবা একটা আস্ত রাজ্য কি অন্য কোনো দেশ চাইলে গায়ের জোরে গিলে খেতে পারে আরেকটি দেশকে? আধুনিক যুগে শুনলে মনে হবে কোনো কাল্পনিক সিনেমার গল্প, কিন্তু ভারতের অত্যন্ত প্রভাবশালী এবং কট্টরপন্থী একজন সামরিক কৌশলবিদ কিন্তু ঠিক এই প্রস্তাবটি টেবিলে রেখেছেন। তার দাবি, ভারতের সুরক্ষার স্বার্থে বাংলাদেশের রংপুর বিভাগকে হয় কোটি কোটি ডলার দিয়ে কিনে নেওয়া উচিত, আর বাংলাদেশ রাজি না হলে সামরিক শক্তি খাটিয়ে তা দখল করে নেওয়া উচিত। কে এই ব্যক্তি? তিনি কোনো সাধারণ মানুষ নন। কেন তিনি এমন ভয়ঙ্কর এক যুদ্ধের উস্কানি দিচ্ছেন? আর আন্তর্জাতিক ইতিহাসে জমি বেচাকেনার এমন কোনো নজির কি সত্যিই আছে? আজ আমরা এমন এক ভূ রাজনৈতিক দাবার ছক উন্মোচন করব যা আপনার চিন্তার জগৎকে নাড়িয়ে দেবে। এই অদ্ভুত এবং চরম বিতর্কিত তত্ত্বটি যিনি দিয়েছেন তিনি কোনো সাধারণ সোশ্যাল মিডিয়া ট্রোলার নন, আমার মতো ইউটিউবার নন। তিনি হলেন অধ্যাপক ভারত কার্নাড, ভারতের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্ষদের সদস্য এবং ভারতের নিউক্লিয়ার ডক্ট্রিন বা পারমাণবিক মতবাদের খসড়া কমিটির অন্যতম রূপকার। সোজা কথায় ভারতের প্রতিরক্ষা এবং নীতি নির্ধারণের অন্দরে তাঁর অবাধ যাতায়াত। তিনি আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় একজন হক বা কট্টর বাস্তববাদী চিন্তাবিদ, অর্থাৎ শান্তি বা কূটনীতির চেয়ে সামরিক শক্তি এবং নিজের দেশের স্বার্থকে তিনি সবার উপরে রাখেন। ভারত কার্নাডের এই আগ্রাসী চিন্তার পেছনে রয়েছে ভারতের সবচেয়ে বড় দুর্বলতা, আগেই বলেছি শিলিগুড়ি করিডর, যাকে বলা হয় চিকেন স্নেক। মাত্র 22 কিলোমিটার চওড়া এই মাটির টুকরোটি ভারতের মূল ভূখণ্ডের সাথে সিকিম, আসাম, ত্রিপুরা, মণিপুর, এমনকি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি ও দার্জিলিং এর সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করে রেখেছে। আর কার্নাডের ভয়টা ঠিক এখানেই। তার সাম্প্রতিক বিভিন্ন নিবন্ধে, বিশেষ করে তার নিজস্ব ব্লগ সিকিউরিটি ওয়াইজে তিনি লিখেছেন, বাংলাদেশ যদি কখনো তাদের একটি সামরিক, চীনের একটি সামরিক প্রক্সি বা পুতুলে পরিণত হয়, কিংবা সেখানে যদি ভারত বিরোধী কোনো চরমপন্থী শক্তির উত্থান ঘটে, তবে ভারতের কপালে চরম দুঃখ আছে। কোনো যুদ্ধ পরিস্থিতিতে চীন যদি এই শিলিগুড়ি করিডোরটি কেটে দিতে পারে, তবে উত্তর পূর্ব ভারত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর এই আতঙ্ক থেকেই ভারত কার্নাড তার সমাধানটি দিয়েছেন, ওয়াইডেন দ্য শিলিগুড়ি করিডর, অ্যানেক্স দ্য রংপুর ডিভিশন অফ বাংলাদেশ, অর্থাৎ শিলিগুড়ি করিডরকে চওড়া করো, বাংলাদেশের রংপুর বিভাগকে দখল করো। তার মতে রংপুর ভারতের অন্তর্ভুক্ত হলে ভারতের সীমান্তটি সোজা এবং প্রতিরক্ষামূলকভাবে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে। অবশ্য কার্নাড শুধু যুদ্ধের কথাই বলেননি, তিনি আরেকটি কূটনীতির পথও দেখিয়েছেন। তিনি বলেছেন বাংলাদেশ এখনই তীব্র অর্থনৈতিক সংকটে আছে এবং তাদের মাথায় আন্তর্জাতিক ঋণের বড় পাহাড়। ঋণ সত্য দূরের কথা, ঋণের সুদ মেটাতে অপারগ বাংলাদেশ। এই পরিস্থিতিতে ভারত ডলারের থলি নিয়ে এগিয়ে আসতেই পারে এবং 10 থেকে 20 বিলিয়ন ডলার বা 1000 থেকে 2000 কোটি ডলার দিয়ে
রংপুর বিভাগটি কিনে নেওয়ার প্রস্তাব দিতে পারে ভারত। রংপুর নিয়ে আরো এক প্রস্তাব দিয়েছেন তিনি, সেটা হলো রংপুরের বর্তমান জনসংখ্যা 1.5 কোটির মতো, বাংলাদেশে বর্তমানে হিন্দু জনসংখ্যাও 1.5 কোটি। এই পুরো হিন্দু জনসংখ্যাকে এনে রংপুরে বসিয়ে দাও, ধর্মের ভিত্তিতে টোটাল পপুলেশন এক্সচেঞ্জ, সমস্যা একেবারে মিটে যাক। আর এর ওপর নগদ ডলার প্রাপ্তি তো আছেই। রংপুরকে ভারতের কাছে বিক্রি করে দিয়ে সেই ডলার দিয়ে নিজেদের ঋণ শোধ করতে পারে বাংলাদেশ। আর বাংলাদেশ যদি এই অফারে রাজি না হয়, কার্নাডের সোজা সাপটা কথা, তবে সামরিক শক্তি প্রয়োগ করে রংপুরকে বিচ্ছিন্ন করে নাও। এবং সামরিক শক্তি যদি প্রয়োগ করতেই হয়, তাহলে শুধু উত্তরে নয়, দক্ষিণে ফেনী নদীর কাছে বাংলাদেশের যে চিকেন স্নেক আছে, সেটা দখল করে চট্টগ্রাম থেকে বিচ্ছিন্ন করে দাও। আর মনে রাখতে হবে, এই দিকটায় কিন্তু নজর আছে আমেরিকার, সেটাও একদম শেষে বলবো। শুনতে অবাস্তব মনে হলেও ইতিহাস সাক্ষ্য দেয়, টাকার বিনিময়ে আস্ত একটি অঞ্চলের মালিকানা বদলে যাওয়ার ঘটনা কোনো নতুন ঘটনা নয়, পৃথিবীতে বহুবার ঘটেছে। এর সবচেয়ে বড় উদাহরণ হলো আলাস্কা। 1867 সালে তীব্র অর্থ সংকটে ব্রিটিশ সাম্রাজ্যের সাথে যুদ্ধে হেরে রাশিয়ার রাজকোষ শূন্য, তার উপর বরফে ঢাকা দূরবর্তী আলাস্কা অঞ্চলের নিরাপত্তা দেয়া রাশিয়ার জন্য প্রায় অসম্ভব ছিল। তখন রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার ভাবলেন, শত্রুর হাতে বিনামূল্যে এই জমি হারানোর চেয়ে বিক্রি করে দেওয়াই ভালো। এবং আমেরিকার সাথে চুক্তি হলো, মাত্র $72 লক্ষ রাশিয়া বিক্রি করে দিল আস্ত এলাকা। একর প্রতি দাম পড়েছিল মাত্র 2 সেন্টেরও কম। ইতিহাসে এমন উদাহরণ আরও আছে। 1803 সালে ফ্রান্সের শাসক নেপোলিয়ান বোনাপার্ট ইউরোপে যুদ্ধ চালানোর খরচ জোটানোর জন্য মাত্র $1.5 কোটি আমেরিকার কাছে এক বিশাল অঞ্চল লুইসিয়ানা বিক্রি করে দেন, যা আমেরিকার আকার রাতারাতি দ্বিগুণ করে দেয়। 1854 সালে মেক্সিকো $1 কোটি বিনিময়ে তাদের দেশের একটা বড় অংশ আমেরিকার কাছে বিক্রি করে। 1917 সালে জার্মানির হাত থেকে বাঁচতে ডেনমার্ক $2.5 কোটি তাদের দ্বীপপুঞ্জ ভার্জিন আইল্যান্ড আমেরিকার কাছে বেচে দেয়। এমনকি আমাদের এই ভারতীয় উপমহাদেশেও উদাহরণ আছে। 1958 সালে আজকে পাকিস্তানের গোয়াদার বন্দর পাকিস্তানকে বিক্রি করে দেয় ওমানের সুলতান, এটা তখন ওমানের দখলে ছিল, $30 লক্ষ বিনিময়ে। ইতিহাসে যদি এমন উদাহরণ থাকেই, তবে ভারত কার্নাডের রংপুর তত্ত্ব কেন আজ অবাস্তব মনে হবে? যদি পুরো বিক্রি নাও সম্ভব হয়, নানা কারণে সম্ভব নাও হতে পারে, তাহলে দীর্ঘমেয়াদী লিজ দিতেও বাংলাদেশকে বাধ্য করতে পারে ভারত। যেমনভাবে চীন পৃথিবীর বহু দেশে, পাশের দেশ শ্রীলঙ্কাতেও তাদের বন্দর নিয়ে নিয়েছে, তেমনভাবে নিতে পারে। মোটের ওপর কথা হলো, বাংলাদেশের বর্তমান শাসকদের তীব্র চীন ও পাকিস্তান প্রেম এবং ভারত বিরোধী অবস্থানের কারণে আত্মরক্ষার্থে ভারতকে বড় কোনো ব্যবস্থা নিতেই হবে। আর এখানেই শেখ হাসিনার অবিলম্বে দেশে ফেরার গুরুত্ব। তিনি কূটনীতি বোঝেন, দেশকে তিনি যেমন চীন পাকিস্তানের উপগ্রহ হতে দেবেন না, তেমনি সেটা না হলে ভারতও কোনো আগ্রাসী মনোভাব নেবে না, শান্তিপূর্ণ সহাবস্থান নীতিতেই থাকবে, যেটা সবার পক্ষেই মঙ্গল। আর এই কারণেই শেখ হাসিনা যত শীঘ্র দেশে ফিরবেন, বাংলাদেশের মানচিত্রের অখণ্ডতা তত বেশি রক্ষিত থাকবে। বিলম্ব হলে একদিন না একদিন দেশে ফিরবেনই শেখ হাসিনা, কিন্তু সেই ফেরা হতে পারে 3 বা 2 টুকরো হওয়া বাংলাদেশের একটি অংশে। এই প্রসঙ্গে একটি আমেরিকা সম্পর্কে একটি স্কুপ নিউজ দেওয়ার কথা আমি আগেই বলেছি, সেটা এবার বলি। সেটা হলো, আমেরিকা নেবে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম ওই ফেনী নদীর ওখান থেকে কেটে দিয়ে, আর ভারত নিক রংপুর। এটা আমেরিকার এই প্রস্তাব ভারতের কাছে এসেছে বলে জানতে পেরেছি। যৌথ পরিকল্পনা, এটা নিয়ে আজ কিছু বলবো না। আর যাদের পুশব্যাক করতেছে, এই যে গরিব, এগুলো তো আমার দেশের লোক রে ভাই, এরা আমার দেশের লোক। এদের বক্তব্য শুনেন, এরা নিজেরা বলতেছে যে আমরা কাজ কামের আশায় ভারত গেছি, কাজ কামের আশায়। ভাই, আমার ফ্যামিলি চরম অর্থ কষ্টে ছিল, যার কারণে আমি কষ্ট সিস্টেম আমি ইউরোপ চলে আসছি।
ইউরোপে কুকুরের মতন ব্যবহার করছে, মাঝে মধ্যে খাইতে পারি নাই, এরপরও দাঁত কামড়াইয়াছিলাম এখানে থাইকা, এই দেশের সম্মান দিয়ে, এই দেশের কোনো ক্ষতি না কইরা এই দেশে আসি এখন পর্যন্ত। আজকে আমি কিছু একটা বলি এই দেশের, লাথি মেরা বাড়ি করতে এই দেশ আমার 1 সেকেন্ড চিন্তা করবে না, নট এ সিঙ্গেল সেকেন্ড। আসমার কথা মনে আছে? ব্রিটেনের মুসলিম ঘরের মেয়ে, 14 পুরুষ, ব্রিটেনে। তার বাবা মার জন্ম ব্রিটেনে, তার দাদা পরদাদা অরিজিনাল বাংলাদেশি। এই মেয়ে গেছে যৌন জিহাদ করতে সিরিয়া। ইসলাম জিন্দা হতা হ্যায় আর কারবালা কে বাদ। সেই মেয়েরা ইংল্যান্ড নেয় নাই, বলতেছে তুই এখন বাংলাদেশে যাবে। ওই মেয়ের জন্মই বাংলাদেশে হয়নি, এর বাপমার জন্ম বাংলাদেশে নাই, মানে 3 পুরুষই ব্রিটিশ জন্ম, এরপরও পাঠাই দিতেছে। কি বলবেন আপনি এটাকে? কি বলবেন আপনি? আপনি এখন ফেসবুক খোলেন, ব্রিটেনে আজকে এখন গত 3 দিন যাবৎ 7 জন ইমামের জেল হইছে, বাঙালি মুসলমান, সব ধর্ষণ আর বলৎকারের দায়। এদের সবারে পাঠাবে দেশে। কি বলবেন আপনি? সুতরাং আপনি পার্শ্ববর্তী রাষ্ট্র সম্পর্ক ভালো রাখেন, ওরা পাঠাবে না, ওরা পাঠাবে না। পাঠাবে না, কিন্তু ওরা তাদের দেশে আসতে চাইলে তাদের দেশ সেটাকে বাধা দিবে কেন? আর আমার কথা হলো, যেহেতু এখানে মানবিকতা বিবর্জিত একটা ভুলুণ্ঠিত হচ্ছে, সেখানে তড়িৎ গতিতে পদক্ষেপ নেওয়া উচিত। এই লোকগুলোর আইডেন্টিটি চেক করে দেখা উচিত যে আদৌ কি সে আমার দেশের কিনা। আমাদের দেশের হলে তাকে দ্রুতই সেবা দেওয়া উচিত, আমি মনে করি। আপনার কি মনে হয়? এটা ঠিক মাসুদ ভাই। তাহলে একটা কাহিনী বলি আমি। 2007-8 সাল, 2006-7-8, ওই সময় প্রচুর চাকমা কেস হইতেছে, মানে অ্যাসাইলাম চাচ্ছে চাকমারা, চাকমা, ওই মাসুদ চাকমা, রাশেদ চাকমা, করিম চাকমা, বরিম চাকমা, এরকম নাম দিয়া চাকমা মামলা ফ্রান্সে। তখন এরা বুঝতে পারতেছে না আসলে চাকমা, এরা চাকমা কিনা। তখন কি করছে জানেন? 1993 সালে, 1988 সালে ফ্রান্সে কিছু নিয়ে আসছিল, বাংলাদেশ থেকে কিছু লোক নিয়ে আসছিল, ফ্রাঁসোয়া মিতেরা, বুদ্ধিস্ট, এদের বসানো হইলো। এরপরে একবার আমারে চান্স দেওয়া হইলো যে 20টা ইন্টারভিউ ছিল কোর্টে, পর্দার আড়ালে বসে, আমি জানি না কারা, পর্দার আড়ালে বসে আমারে বললো যে তুমি বুঝো কিনা, তোমাদের কোন অঞ্চলের কে, চাকমা কিনা। সিটেঙ্গেলে চাকমা, সিটেঙ্গেলে তো আমরা বুঝবো। আমি পরে কইলাম এটা ময়মনসিং, এটা নোয়াখাইল্লা, এটা ফেনী, এটা সীতাকুণ্ড, এটা চিটাং, এটা রাঙামাটি। আমি বললাম তাদের পেছন থেকে শুনা যে এটা এই জায়গার, এটা এই জায়গার, মামলা রিজেক্ট। এখন ঘটে এই যে লোকগুলো, এরা, এদের কথা শুনলে বোঝা যায় না এরা কোন দেশি, বোঝা যায় কিনা। আর কত হচ্ছে যে ঠিক আছে ভাই, আমি মাইনা নিলাম যে এরা এখন ইন্ডিয়ান বা রোহিঙ্গা, লক্ষ লক্ষ রোহিঙ্গা খাওয়াই দিছে, একটা শেল্টার করেন না আপাতত। এই শেল্টারে এদের নিয়ে যে তোমরা এখানে 3 বেলা খাও থাকো, আমরা তদন্ত করব 1 সপ্তাহ ধরে, 2 মাস ধরে, এতদিন আপনারা খান থাকেন, একটা ব্যারিকেড দিয়ে রাখেন না, আপনি রাইখে আপনি পরীক্ষা করে ঢুকান। বাকি না হলে ইন্ডিয়ার এই যে পতাকা বৈঠক করেন যে ঠিক আছে তোমরা দিছো, আমরা নিছি ভাই, তোমরা তোমাদের এখানে পরীক্ষা করো, আমরা আমাদের এখানে পরীক্ষা করি, যদি হয় আমরা নিয়ে নিব, যদি না হয় তোমরা নিতে হবে। বৈঠকের সমস্যার সমাধান হয় না। আপনার যদি কোনো আর্মি অফিসার পরিচিত থাকে, খুব ভালো পরিচয় হইতে হবে, নর্মাল রাস্তায় দেখে জিজ্ঞেলে হবে না, তারে জিজ্ঞেস করেন যে স্যার ডেপুটেশনে যাইতে কত লক্ষ টাকা দিতে হয়। ডেপুটেশন বর্ডার 1 and 2, মানে ইন্ডিয়া বাংলাদেশের যে বর্ডার আছে, বর্ডার 1 and 2, সব সেনা কর্মকর্তারা ডেপুটেশনে যায় 5 থেকে 10 লক্ষ টাকা। কি কারণে এত টাকা দিয়ে ওনারা ডেপুটেশনে যায়? চোরাচালানের পয়সা, মানব পাচারের পয়সা আসে এই জন্য। আমার দেশে 70,000 বিজিবি, বিডিআর যেটারে বলি, তার মধ্যে 60,000 পাঠাই দিছি আমি ভারত বাংলাদেশ বর্ডারে, 10,000 আছে বিডিআর ক্যাম্প, এগুলোতে লোক লাগে না, এগুলো আছে 10,000। ওইদিকে আমার পুরা চট্টগ্রাম অঞ্চল সব মায়ানমারের লগে বর্ডার খালি। আবার এদিকে আপনারা পুলিশ আর বিডিআর আর্মি দেন, কোন যে ছাত্রলীগ ধরো। আমার কথা সেসব ছাত্রলীগ দেশের ভিতরে, ছাত্রলীগ না ধইরা, আওয়ামী লীগ না ধইরা, বাবা তোমরা বর্ডারের ভিতরে রোহিঙ্গা ঠেকাও আগে।
আগে রোহিঙ্গা ঢুকতেছে, রোহিঙ্গা ঠেকাও, আমার দেশ বাঁচাও। পরে যাইয়া ছাত্রলীগ আওয়ামী লীগ ধরো, আমরা তো দেশে আছি, আমরা ভাগি নেই তো, দেশে আছি, বাপ মা ভাই বোন সব দেশে আছে, আওয়ামী লীগ ধরতার বা আগে দেশ বাঁচাও। এখন ওইখানে আপনি একটা ভিডিও দেখছেন কিনা জানি না, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের মধ্যে ওনারা বাংকার করতেছে। তো কালকে আমি আরেক শোতে যাই বললাম যে বাংকার করছে, ওইখানের ভিতরে আপনার F-60 জঙ্গি বিমান নামাবে বাংলাদেশ, ওই বাংকারের ভিতরে থাকবে, ওখান থেকে আবার ঘুরে আবার উঠাবে বাংকার দিয়া।